একসঙ্গে তো 21 সালে লড়াই করেছি কদিন আগে, সেই সময় তো তিনি বলতে পারতেন। একসঙ্গেই তো লড়াই করেছি, এবং একসঙ্গে লড়াই করে তিনি তো আমাদের প্রশংসাই করে গেছেন। এখন উনি যদি যেটা বলেন সে ডেটা দেবে। মমতা ব্যানার্জি তো ডেটা চেয়েছিলেন যে সিপিএমের মন্ত্রীদের জেলে ঢোকাবেন, পারেননি তো মমতা ব্যানার্জি, বরঞ্চ মমতা ব্যানার্জির মন্ত্রীরাই জেলে ঢুকে গেছে। দেখুন, সিপিএমের সাথে তো সম্পর্কটা ছিল, ভোট শেষ জোর শেষ আমরা বলিনি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিপিএম এর সাথে বন্ধুত্ব ছিল, এখন আমরা ডিটাচে আছি, শত্রুতা এখনো শুরু করিনি, রাজনৈতিক শত্রুতা শুরু করিনি। তাই জন্য যদি চুপ আছি বলে সিপিএম এর বন্ধুরা যদি মনে করে আমাদেরকে দুর্বল, তাহলে এটা ভাবা ভুল হবে। কারণ আমরা কারো চাটুকারিতা করার জন্য আইএসএফ এর জন্ম হয়নি, কারো লেজুর ভিত্তি করার জন্য হয়নি, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য হয়েছে। আর আমাদের দলের 3টে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি। এই মর্যাদা, এই মর্যাদাকে কেউ আঘাত দিলে আমরাও কিন্তু চুপ থাকবো না। আমরা যোগ্য জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিতে জানি, তখন দেব। সেই কথা আমাদের নির্বাচনের সময় সমঝোতা হয়েছিল। জোট মানে হলো যারা দীর্ঘদিন ধরে লড়াই করে তাদের জোট হয়, আর নির্বাচনে বিভিন্ন পার্টির সঙ্গে প্রধান শত্রুকে হারানোর জন্য সমঝোতা হয়। গত বিধানসভা নির্বাচনে আমরা আইএসএফ এবং তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছি, কিন্তু উনি যে কথা বলেছেন তারপরও উনি অ্যারেস্ট হওয়ার পর একসঙ্গে আমরা মিছিল করেছি, আইএসএফ সিপিএম কংগ্রেস একসঙ্গে মিছিল করেছি কলকাতায়। উনি অ্যারেস্ট হওয়ার পর আমরা এলাকায় মিছিল করেছি, এবং আমরা পশ্চিমবাংলায় বা দেশে আমাদের প্রতিপক্ষ বিজেপি, কারণ বিজেপি আমাদের দেশটা ধ্বংস করছে, সংবিধান ভাঙছে, এরা ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করছে, দেশের সম্পদ একেবারে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। বিজেপির আমলেতে চাকরি নেই, বিজেপির আমলে মন্দির নিয়ে আজকে রাজনীতি হচ্ছে। আমরা আবারও বলছি, বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখন ডিটাচ হয়েছি, এতটুকুই। রাজনৈতিক শত্রুতাতে পরিণত হয়নি। যদি আমরা রাজনৈতিক শত্রুতাতে পরিণত হই, তাহলে বিগত দিনের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব তুলে ধরে যে কোশ্চেনগুলো করব, আলমউদ্দিন ইনস্টিটিউটের তাবড় নেতারাও কিন্তু উত্তর দিতে পারবে না। ছোট্ট শুধু একটা বলে যাচ্ছি, আজকে দক্ষিণ 24 পরগনার একজন তাবড় নেতা ছিল, তার নাম হচ্ছে রেজ্জাক মোল্লা সাহেব। তিনি ভোটাভুটিতে জেলা সম্পাদক হয়ে যাওয়ার পরও তাকে কিন্তু জেলা সম্পাদক করা হয়নি। সে ডেটা, সে তথ্য কিন্তু আমাদের কাছে আছে। কেন করা হয়নি, কি করা হয়নি সেটা কিন্তু বলছি না, এই ধরনের কিন্তু বহুত তথ্য আইএসএফ এর কাছে জমা আছে। আবারও বলবো, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়তে হবে। আমাদের বিরোধী তারা, তাদের বিরোধী আমরা, রাজনৈতিকভাবে লড়বো সৌজন্যতা দেখিয়ে। কেউ যদি বিলো দ্য বেল্ট আক্রমণ করে, আমরাও কিন্তু যে তথ্য আছে পাবলিক ডোমেনে তখন ছাড়তে প্রস্তুত আছি। বসিরহাটের এমপি পরিবর্তন চাইছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে। এই এত রাতেও হাজার প্রায় 1010 মানুষ হবে এখানে উপস্থিত হয়েছে। সকলে এখানে আসতে পারেনি। বাইরের ছাদে মায়ের থেকে শুরু করে, বাপ থেকে শুরু করে বাইরের ছাদে, বাইরে এই প্রিমিসেসের বাইরে অনেক দাঁড়িয়ে আছে। এখানে এদের উপস্থিতি, এদেরকে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি। এদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে, এদের উপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে, আগামীর বার্তা দিচ্ছে। বসিরহাট থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্লামেন্টে যাচ্ছে। কোন বিজামুলকে বসিরহাটের মানুষ আর গ্রহণ করবে না, বিজামুলকে বসিরহাটের মানুষ পরাস্ত করবে। ব্যাপারটা হচ্ছে, প্রশাসনকে তো এখন পকেটে করে নিয়ে ঘুরছে, এটাই হচ্ছে দুঃখের বিষয়। প্রশাসনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা চাইবো, বারবার চেয়ে আসছে, আগামী দিনে চাইবো। কিন্তু বেশ কিছু প্রশাসনের ডায়মন্ড হারবার সহ বেশ কিছু জায়গাতে যেভাবে আপনার শাসক দলের হয়ে চাটুকারিতা করছে, প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করিয়ে দিচ্ছে। তবে একটা কথা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সাধারণ মানুষকে বলে দিতে চাই, এবং অভিষেক বাবুদের কাছে বার্তা দিতে চাই, বিপ্লব যে সংগঠিত করার কাজে আমরা নেমেছি, যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে নেমেছি, কোন প্রশাসনের কে মিসইউজ করে গুন্ডামস্তানকে দিয়ে এই আইএসএফ এর সমাজ বদলানোর আন্দোলনকে আটকে রাখতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য গতিটা কিছু স্লথ হলেও আমরা আমাদের লক্ষ্যে আছি, এবং লক্ষ্যে অবিচল আছি, এবং লক্ষ্যে পৌঁছাবো। সমাজ বদলাতে নেমেছি তো
এগুলো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। তবে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে, প্রশাসনকে আগামী দিনের জবাবদিহি করতে হবে। প্রশাসন যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করবো, তৃণমূল কংগ্রেস 200 বছর ক্ষমতায় থাকবে, তাহলে আমার মনে হয় প্রশাসনের যে ওই বন্ধুরা ওখানে যারা আছেন তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন, জাগ্রত অবশ্যই স্বপ্ন দেখছেন। এই সরকারের সময় শেষ হয়ে এসেছে, একদম শেষের দিকে এই সরকার এসে দাঁড়িয়েছে। তো এই সরকারের পরে যে নতুন সরকার আইএসএফ গঠন করতে চলেছে, তো সেই সময় কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে কড়াই গন্ডাতে তাদের ডিউটিতে নেগলিজেন্সি করেছে, ডিউটিতে পক্ষপাতিত্ব করেছে, এর জবাব কিন্তু আমরা নেব। আর যে সমস্ত প্রশাসনের বন্ধুরা সিটডারা সোজা রেখে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে চলেছে, তাদেরকে আমরা সম্মানিত করব, তাদেরকে অ্যাওয়ার্ড দেব, তাদেরকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে ফুল হ্যান্ড খেলার জন্য সহযোগিতা করব, তা ছেড়ে দেব। আমার সরাসরি কথা একদম বক্তব্য, সন্দেশখালীর যে স্টিং অপারেশনের ভিডিওটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না কেন অভিষেক বাবুরা? যদি সন্দেশখালীর ভিডিওটার মধ্যে সত্য হয়ে থাকে, কেন ওই রেখা পাত্র থেকে মহাশয়া থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন থানা প্রশাসন ডাকছে না? ব্যাপারটা হচ্ছে বাইনারির পলিটিক্স হচ্ছে। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটা যদি ফেক হয়, শুভেন্দু অধিকারী বাবু কথাই কথাই কোর্টে ছুটে চলে যায়, কেন শুভেন্দু অধিকারী বাবুর নাম বা রেখাপাত্র মহাশয়রা জোর গলায় বলছে না ওই ভিডিওটা অসত্য? এখানে আমি আপনাদের বলি, বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে। এই সন্দেশখালী শুধু নয়, এই বসিরহাট শুধু নয়, পশ্চিম বাংলাতে এবং বসিরহাট যদি স্পেসিফিক বলে, তাহলে এখানে হারতে চলেছে বিজেমূল। এখানে বিজেপিও হারবে, তৃণমূলে হারবে। নাটক, আমার তো মনে হয় নাটক করে ভোটটা ধরে রাখার চেষ্টা করছে। তাই ওদের নাটকের ফাঁদে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষকে বলে পা দেবেন না। অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে, আইনের প্রতি ভরসা রাখুন। সামনে 1 তারিখ আসছে, খামচিন্দে ভোটটা দিয়ে দিন। দেখুন, এটাতে আমি সহমত হতে পারলাম না। রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না উনি, আমি ওনার হয়ে সাফাই গাইছি না। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, নতুন রাজনীতির ময়দানে এসেছে। ওনার দলের যে প্রমিসগুলো করেছিল পারেনি, তার জন্য প্রশ্ন জবাবদিহি ওনাকে করতে হবে। তো আস্তে আস্তে মানুষ শিখে যায়। তবে উনি পার্লামেন্টে যেতে পারবেন না, ওনার নিয়ে অত প্রশ্ন করারও দরকার নেই। এটা তো চলছে, প্রকাশ্য বলছে তোরা বিজেপিকে ভোট দিবি, কোনো সমস্যা নাই। বিজেপির ঝান্ডা লাগা, কোনো সমস্যা নাই। আইএসএফকে তোরা ভোট দিবি না, আইএসএফ এর হয়ে তোরা কথা বলতে পারবি না। ব্যাপারটা হচ্ছে এই রেখাপাত্রর সাথে হাজী নুরুল ইসলামদের দলের একটা সুসম্পর্ক নাগপুর থেকে সেটিং করে দিয়েছে, কিন্তু আমাদের টিকিমালা তো আর নাগপুরে নাই। আমরা তো মানুষের জন্য কথা বলছি, আমরা তো নাটক করব না, আমরা অত্যাচারী মানুষের পাশে দাঁড়াচ্ছি। সেই জন্য এই বিজেমূল ভয় পাচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে আইএসএফ করলে থ্রেট দিচ্ছে, আর রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা তৃণমূলের বন্ধুরাই লাগিয়ে দিচ্ছে। কি দেখুন, অনেক কথা বলছে, 4 তারিখটা পার হতে দিন। আপনাদের বলে রাখি, এই ব্যাটা যারা দিয়াল লিখছে তাদের নেতারা কোন দলে কে থাকবে আপনি মিলিয়ে নেবেন। 4 তারিখ শুধু পার হতে দেন, সব দিয়ালে উঠে বসে আছে। কোন দিকে লাভ মারবে এখন 4 তারিখের পরে? ওই ব্যাটাগুলো যারা দিয়াল লিখেছিল তারা দেখবেন এসে দিয়াল চুন দিয়ে মুছে বলবে ভাইজান ভুল হয়ে গিয়েছিল, কারণ তাদের নেতা তো অন্যদিকে লাভ মেরে দিতে পারে। 4 তারিখ অবধি অপেক্ষা করুন আপনারা। যারা দিচ্ছেন 1200 টাকা ভুল করছেন, অন্যায় করতে, তারাও আমি মনে করি এক প্রকার অন্যায় হচ্ছে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বাড়ি পাওয়ার জন্য 1200 1000 কিছু দেওয়ার প্রয়োজন নাই। আপনার যখন আবাস যোজনার জন্য লিস্ট অ্যাপ্লিকেশন করার সময় ছিল, লিস্ট অ্যাপ্লিকেশন করেছে, নতুনভাবে যাদের বাড়ির লিস্ট আসবে আপনারা অপেক্ষা করবেন। আমি মিডিয়ার মাধ্যমে সব মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা অপেক্ষা করুন। যদি দেখেন যে আপনাদের পরিবর্তে বড় লোক বাড়ি পাচ্ছে, আপনারা পাননি, তাহলে আমাদের নেতৃত্ব, আইএসএফ এর নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পারে। যারা বাড়ি পায়নি, বাড়ি পাওয়ার যোগ্য, তাদের হয়ে আমরা হাইকোর্টে মামলা লড়ব এবং যে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে মামলা করব। যে প্রধান উপপ্রধানের সয়ে বাড়ি হয়েছে বা তার রেকমেন্ডেশন গিয়েছে বা এই ধরনের যুক্ত আছে বা যে ভিডিও যুক্ত আছে, তাকেও কোর্টে টেনে নিয়ে যাব। তবে অনুরোধ, বাড়ি পাওয়ার জন্য কাউকে ভোট দিতে হবে না, আর 1200 টাকাও দিতে হবে না।
দেখুন, সিপিএম এর সাথে তো সম্পর্কটা ছিল, ভোট শেষ জোর শেষ আমরা বলিনি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিপিএম এর সাথে বন্ধুত্ব ছিল, এখন আমরা ডিটাচে আছি, শত্রুতা এখনো শুরু করিনি, রাজনৈতিক শত্রুতা শুরু করিনি। তাই জন্য যদি চুপ আছি বলে সিপিএম এর বন্ধুরা যদি মনে করে আমাদেরকে দুর্বল, তাহলে এটা ভাবা ভুল হবে। কারণ আমরা কারো চাটুকারিতা করার জন্য আইএসএফ এর জন্ম হয়নি, কারো লেজুর ভিত্তি করার জন্য হয়নি, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য হয়েছে। আর আমাদের দলের 3টে স্লোগানের মধ্যে একটা স্লোগান হচ্ছে ডিগনিটি, এই 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 মর্যাদা, এই মর্যাদাকে কেউ আঘাত দিলে আমরাও কিন্তু চুপ থাকবো না। আমরা যোগ্য জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিতে জানি, তখন দেব। এখন আমরা আবারও বলছি, বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখন ডিটাচ হয়েছি, এতটুকুই। রাজনৈতিক শত্রুতাতে পরিণত হয়নি। যদি আমরা রাজনৈতিক শত্রুতাতে পরিণত হই, তাহলে বিগত দিনের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব তুলে ধরে যে কোশ্চেনগুলো করব, আলমউদ্দিন স্ট্রিটের তাবড় নেতারাও কিন্তু উত্তর দিতে পারবে না। ছোট্ট শুধু একটা বলে যাচ্ছি, আজকে দক্ষিণ 24 পরগনার একজন তাবড় নেতা ছিল, তার নাম হচ্ছে রেজ্জাক মোল্লা সাহেব। তিনি ভোটাভুটিতে জেলা সম্পাদক হয়ে যাওয়ার পরেও তাকে কিন্তু জেলা সম্পাদক করা হয়নি। সে ডেটা, সে তথ্য কিন্তু আমাদের কাছে আছে। কেন করা হয়নি, কি করা হয়নি সেটা কিন্তু বলছি না, এই ধরনের কিন্তু বহুত তথ্য আইএসএফ এর কাছে জমা আছে। আবারও বলবো, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়তে হবে। আমাদের বিরোধী তারা, তাদের বিরোধী আমরা, রাজনৈতিকভাবে লড়বো সৌজন্যতা দেখিয়ে। কেউ যদি বিলো দ্য বেল্ট আক্রমণ করে, আমরাও কিন্তু যে তথ্য আছে পাবলিক ডোমেইনে তখন ছাড়তে প্রস্তুত আছি। ঠিক আছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুক, কোনো সমস্যা নেই। শুধু সকাল সকাল যাবে, ইভিএম মেশিন আর সে থাকবে, শুধু বুতামটা খামচি না টিপে দিলেই হয়ে যাবে। ও তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুক, প্রথম সারিতে বলবেন থাকতে, দাদা যেন দেখতে পাই, তার হয়ে 4টে স্লোগানে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। ভোটটা আইএসএফ এর কাছে দিলেই হলো। আমি বেশি কথা বলবো না, প্রথম কথা বলি, আমরা এই এতক্ষণ বক্তব্য দিয়েছিলাম, আপনারা সাংবাদিক বন্ধুই বলুন না, ধর্মের নামে ভোট কখন চাইলাম? এক নম্বর কথা। তাহলে অসত্য কথা বলছেন বাহারুল সাহেব। দ্বিতীয় হচ্ছে, বিশ্বাসঘাতক কে কার সাথে করেছে না করেছে, বাহারুল সাহেবকে যদি আমি প্রশ্ন করি, সম্ভবত 1990 এর আশেপাশে ভাঙড়ের প্রায় 70টা ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, রেজিস্ট্রেশন হয়নি বলে। কেন হয়নি, বাহারুল সাহেব উত্তরটা দিতে পারবে তো? প্রশ্ন বাহারুল সাহেবকে আমি ছুড়ে দিলাম, আমি বলছি না কেন। তো বাহারুল সাহেবকে বলুন নিজের চরকায় তেল দিতে, আগামী দিনে তার পথ থাকবে কি থাকবে না, আর তার গুরু যারা আছে তারা কোথায় থাকবে, সে নিজের চরকায় তেল দিতে বলুন।